সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আজকের আয়োজনে আমাদের আছে উৎসবের ছোঁয়া, এবং উৎসব বলতেই আমাদের কাছে কিন্তু উঠে আসে গান, যেখানে মেলে আমাদের প্রাণের সন্ধান। সেই প্রাণের সন্ধানে মিলবে আজকের এই আয়োজনে। কথা বলবো সঙ্গীত শিল্পী এবং গীতিকার যারা আছেন তাদের সাথে। শুরুতে তাদের সাথে পরিচয় করাবো। সাথে আছেন জাহিদ আকবর, গীতিকবি। সাথে আছেন সোমেশ্বর অলি, তিনিও একজন গীতিকবি। সাথে আছেন সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা, এবং সাথে আছেন লুৎফর হাসান, তিনিও একজন গীতিকবি সঙ্গীত শিল্পী। আরও অনেক পরিচয় তার আছে, একে একে গল্পে শুনবো, কাজের গল্পে জানবো আপনাদেরকে আবারও আজকে। জাহিদ আকবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার যে কোনো লেখা গানই কেমন যেন ছুঁয়ে দিলেই তা জনপ্রিয় হয়ে যায়, সকলের কাছে পরিচিত হয়ে যায়, হৃদয়ে ছুঁয়ে যায়। তো এবার ঈদে আমরা আপনার কাছ থেকে কি পাচ্ছি? এবার ঈদে আমি আর আমার বন্ধু লুৎফর হাসান মানে দীর্ঘদিন পর মানে 16 বছর পরে একটা গান করেছি, আকাশ হয়ে যায়। এবং গানটা হুট করেই পরিকল্পনা করা এবং আড্ডায় আমাকে বলল কি, আমি তো সবসময় বিরহ বা এই জাতীয় গান করেছি, একটা প্রেমের গান করতে চাই। এবং আমি দেখলাম কি লুৎফরের, আমি কিন্তু আসলে ওর বিরহ প্রধান গান লিখতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম কি ও আমাকে প্রেমের গান লেখার কথা বললো, কি একটা নিখাদ একটা প্রেমের গান যেন লিখি। এবং আমি লেখার চেষ্টা করেছি আর কি। এই গানটার নাম হলো আকাশ হয়ে যায়। এটা ধ্রুব মিউজিক থেকে এই দিয়ে প্রকাশ হচ্ছে আর কি, লুৎফর হাসানের সুর ওর কণ্ঠে আর কি। আচ্ছা, লুৎফর হাসানের কাছেই তাহলে সরাসরি চলে যেতে চাই। বন্ধুর সাথে 16 বছর পরে একটি গানে কাজ করা, অনুভূতিটা সম্পর্কে জানবো। অনুভূতিটা হচ্ছে যে আমরা একসময় আমাদের গানের আড্ডা, সৃজনশীলতার আড্ডা, সব আড্ডাই একসাথে হতো আমাদের। আমি জাহিদ আকবর, সোমেশ্বর আরেকজন বসে আছে। তো আমার যে গানটা বা আমার যে পরিচিতি যেটুকু, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ে, সেটা অলির লেখা। এবং এই গানটার জন্ম হয়েছিল আমাদের তিনজনের যখন আমরা আড্ডা দিই সেই সময়। তো নানান কারণে আমাদের যোগাযোগটা ওইরকমভাবে ছিল না, বা গানের কাজ ওইরকমভাবে হয়ে ওঠেনি। তো এই যে গত 16 বছর, এই 16 বছরের মধ্যে সোমেশ্বর তার নিজস্বতার জায়গায় পৌঁছে গেছে, অন্য জায়গায়। জাহিদ আকবর একটা বিরাট জায়গায় চলে গেছে। তো আমি আমার জায়গা যেটুকু পারি সেটুকু আমি নিয়ে গেছি, এগিয়ে নিয়ে গেছি। কিন্তু একত্রে কাজ অলির সাথে আমার কন্টিনিউ চলমান, মানে এটা হচ্ছেই, এটা রেগুলার হয়। জাহিদের সাথে অনেক আগে কাজ হয়েছিল। তো পরে এবার মনে হলো যে এই ঈদে জাহিদ আর আমি আসি। তো ও আমাকে সবসময়ই বলে যেটা, যে আমার বিরহ পছন্দ করে। তা আমার মনে হলো যে ওর যে জনপ্রিয় গানগুলো, সেটা ডুব হোক বা তোমার চোখে আকাশ আমার হোক, সবই কিন্তু রোমান্টিক ধারার গান। এবং আমার মনে হয় যে আমি এরকম একটা গান, আমি একটা প্রেমের গান গাই না কেন। সেই জায়গা থেকে আসলে আমি আকাশ হয়ে যাই লিরিকটা আমি ওর কাছ থেকে পাই। এবং এটা মিউজিক করেছেন তরিক ভাই। আর এটাতে একটা ব্যাপার যে গিটার বাজিয়েছেন আমাদেরই ওই সময়ের আরেক বন্ধু রাজীব। তো সব মিলিয়ে আমাদের বন্ধুত্বের একটা অনেক স্পর্শ আছে গানটার মধ্যে। ওকে, তো গানটা নিয়ে আমরা জানলাম, এবং গানটা আমরা শোনার জন্য অপেক্ষা করছি আসলে কবে শুনবো, এবং প্লে লিস্টে যেন আমাদের একটা জায়গা করে থাকে দুই বন্ধুর এই যে মিশেলে এই গানটা। সোমেশ্বর অলির কথাও কিন্তু উঠে আসলো, তার কাছে আমরা একটু জানতে চাই যে এখন কাজ কি নিয়ে করছেন এবং ব্যস্ততা কি? এখন আসলে সামনে তো ঈদ, মানে ঈদের প্রজেক্ট কিছু আছে, মুভি, তারপর নাটক, সব মিলিয়ে আছে গান। কোন কোন নাটকের জন্য গান করছেন? নাটকের ক্ষেত্রে জাকারিয়া শৌখিনের একটা নাটক, ওটার নাম হচ্ছে মেঘবালিকা, ওইটাতে একটা গান থাকবে। তারপরে মাহমুদ মাহিন বলে একজন ডিরেক্টর আছেন, ওনার একটা থাকবে। এছাড়া অডিও, মানে বাংলা ঢোল, আমাদের যে বাংলা ঢোল স্টুডিও, ওইটার একটা প্রজেক্ট আছে, ওখানে ফাহমিদা নবী একটা গান করছেন। আচ্ছা, এই হচ্ছে যে মুভির বাইরে। মুভি বরবাদ দিয়ে আমার 2টা গান থাকছে আর কি। আচ্ছা, এবারে বরবাদে আপনার 2টো গান পাচ্ছি। ঈদ মানেই তো সিনেমা, এবং সিনেমা মানেই আমরা জানি আমাদের সুপারস্টার শাকিব খান, যার সিনেমা দেখতে সকলে সিনেমা হলে যাওয়ার জন্য প্রস্তুত। তার সিনেমার জন্য গান লেখা, আসলে সেটার অনুভূতি বা এক্সপিরিয়েন্সটা কেমন থাকে? এটা আসলে লেখার আগে ওইভাবে মানে জিনিসটা বোঝা যায় না, কিন্তু যখন সামনে আসে, সকলে যখন দেখে, তখন হয়তো এটার একটা বাড়তি উন্মাদনা টের পাওয়া যায়। সেটা ঈশ্বরের ক্ষেত্রে ছিল, এর আগেও বা এর পরে হচ্ছে দরদে করেছিলাম। তো সব মিলে এটা একটা বড় ব্যাপার। জাহিদ আকবরের কাছে আসলে সেই প্রশ্নটাই, আসলে একজন সুপারস্টারের জন্য গান লেখা এবং সিনেমাতে এই একটা জনপ্রিয়, আমরা জানি যে লিখলেই হিট, তো সেই জায়গা থেকে আসলে আপনার চিন্তা কেমন থাকে গান লেখার ক্ষেত্রে? আমার চিন্তা যেটা হলো, আমি সবসময় যেটা বলি, মানে আড্ডাতেও যেখানে বলি, আমি লেখাতেও যেটা বলি, এখানেও সে কথাটা বলছি কি, শাকিব খানের সিনেমায়
একটা বাড়তি বিষয় থাকে কি, যদি গানের কথা সুর যদি একটু ভালো হয় এবং সাকিব খান থাকে ওই সিনেমায়, তো আমার গানটা বেশি মানুষের কাছে ছড়িয়ে যায়। এটা কিন্তু সবসময় হয়েছে কি, মধ্যম মানের একটা গানও দেখা গেল কি সাকিব খানের সিনেমায় যাওয়ার কারণে গানটা হিট হয়ে যায়। তো সাকিব খানের অডিয়েন্স তো আসলে খুব ভাস্ট আমাদের বাংলাদেশে, এবং একটা জনরার অডিয়েন্স আছে, তো তাদেরকে টার্গেট করে কি গান লিখতে হবে এমন কিছু মাথায় না না, থাকে? তাদেরকে টার্গেট করে বলি না কি, একটা মানে সাকিব খানের সিনেমায় একটা মধ্যম মানের গানও অনেক মানুষের কাছে ছড়িয়ে যায়, আর যে গানটা বেশি মানুষের কাছে ছড়িয়ে যায় সেই গানটাই কিন্তু হিট হয়, মানে সম্ভাবনা বেশি থাকে আর হিট হয় বললে ভুল হবে। যেমন সম্প্রতি আমি যদি বলি কন্যা, এটা সাকিব খানের সিনেমার গান না, কন্যা গানটা কিন্তু মানুষ নিয়েছে এবং প্রচুর শেয়ার হয়েছে। আমাদের আরেক বন্ধুর লেখা, মানে রবিউল ইসলাম জীবন। আমার মনে হয় ভালো গান হলে আসলে ছড়িয়ে যায়। সত্যিই তাই। আমরা বাঁধন সরকার পূজার কাছে যেতে চাই, যিনি গানের মানুষ, সুর দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছে দেন। যারা লিখছেন, আমাদের লুৎফর হাসান আছেন, সোমেশ্বর আলী আছেন, আমাদের জাহেদ আকবর আছেন, তাদের গানগুলো আসলে প্রাণ ফিরে পায় আপনার কণ্ঠে বা আপনি যে গানগুলো গাইছেন একজন শিল্পীর কণ্ঠে। তো সর্বোপরি ঈদে একজন শিল্পীর প্রিপারেশন বা সঙ্গীত শিল্পীর প্রিপারেশন নিয়ে যদি জানতে চাই, কি বলবে পূজা? আচ্ছা, এই ঈদে আমার বেশ কয়েকটা কাজ আছে, নাটকের কয়েকটা গান আছে, এর বাইরে লেজার ভিশন থেকে একটা কাজ আসবে, ফয়সাল রাব্বিকিন ভাইয়ের লেখা, এটা অনেক আগে করা ছিল, এখন রিলিজ দিবে। আর এর বাইরে তিনজন যেহেতু বসে আছে, আমি লাকি যে তিনজনের সাথেই আমার কাজ করা হয়েছে এবং সবগুলো গানই খুব ভালো। আমি একটু আলাদা আলাদা করে শুনতে চাই যে কার সাথে কাজের অনুভূতিটা কেমন ছিল, এবং গীতিকবি হিসেবে আসলে তার বৈশিষ্ট্য কি কি আপনার কাছে মনে হয়েছে, আমি একটু শুনবো। আচ্ছা, আলাদা আলাদা সেক্টরের কাজ হয়েছে তিনজনের সাথে। লুৎফর হাসানের সাথে কাজটা নিয়ে আচ্ছা, লুৎফর ভাইয়ের সাথে এর আগে কাজ হয়েছে আমার একটা মিক্সড অ্যালবামে, আর রিসেন্ট নীল সুখ নামে একটা ওয়েব সিরিজ ছিল, ওখানে আমার ওনার লেখায় আমার আর মার্শাল একটা গান ছিল, ওটার রেসপন্স আমরা খুব ভালো পাচ্ছি। তো ওনার লেখার ধরন, ওনার লেখার ফ্যান আমি, এটা আমি ওনাকে সবসময় বলি। উনি খুব ভালো গান লিখে। আর অলি ভাইয়ের সাথে হচ্ছে আমার খুব জনপ্রিয় একটা গান আছে তাহসান ভাইয়ের সাথে, একটাই তুমি, ওইটা ওনার লেখা। তো আমি বলবো উনি খুব লাকি লিরিক্স হিসেবে। আর জাহিদ আকবর ভাইয়ের সাথে আমার সব প্রেমের গান, ম্যাক্সিমাম যে কটা কাজ করেছি উনি খুব, ওই যে সবাই এই জন্য ওনাকে হয়তো প্রেমের গান লিখতে বলে, কারণ উনি খুব ভালো রোমান্টিক গান লিখে। তো একটা দুইটা রুমি ভাইয়ের সাথে, একটা হচ্ছে গিয়ে কাজী শুভ ভাইয়ের সাথে, এবং একটা হচ্ছে রুমি ভাইয়ের সল অ্যালবামে ছিল, একটা আমার সল অ্যালবামের 7 জনমের ভালোবাসা, একটা হচ্ছে 7 জনম, আর একটা হচ্ছে এক হয়েছে দুজনা। এই তো এই তিনটা, এবং তিনজনের সাথেই আমার খুব ভালো এক্সপেরিয়েন্স। এত ভালোবাসার গল্প শুনছে আসলে বাঁধন সরকার পূজা মানে মনে হচ্ছে প্রেম, ভালোবাসা, জনমের জনমের ভালোবাসা। এটা আসলে কেন, প্রেমের গানগুলো কেন এত ভালো লাগে? আমি সব টাইপের গানই করি, বাট হ্যাঁ, রেশিওতে প্রেমের গান হয়তো বেশি গাওয়া হয়েছে, এটা আমার হাতে নাই, কোম্পানি থেকে বা আমার কাছে আসে রোমান্টিক গানগুলো বেশি। আচ্ছা, নিজে কোন ধরনের গান করতে বেশি ভালো লাগে? আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু আমি ক্লাসিক্যাল ঘরানা থেকে আসছি, আমি সব টাইপের কাজই করতে পছন্দ করি। আমি চাই যে মানুষ আমাকে ভার্সেটাইল হিসেবে চিনুক। এখন তো আবার নতুন একটা ট্রেন্ড অনুযায়ী আমরা যে গান শুনছি তার সাথে সাথে আমরা দেখতেও পছন্দ করি, এবং দেখার যে একটি লড়াই শুরু হচ্ছে, সেখানে সঙ্গীত শিল্পীরাও আসলে ক্যামেরার সামনে আসছেন। তো সেই জায়গা থেকে এই অ্যাপিয়ারেন্সটা বাঁধন সরকার পূজার কেমন লাগে? এখন যেহেতু ডিজিটাল যুগ, অবশ্যই দেখার একটা ব্যাপার আসে, তো এই কারণে অ্যাপিয়ারেন্সটা দিতে হয়। বাট আমি সবসময় বলি যে কোনো জায়গায় টক শোতে যখনই যাই, যে গানটা আগে ভালো হতে হবে, কারণ গানটা যদি আমার শ্রুতিমধুর না লাগে, আমি যতই ভিডিওটা ভালো বানাই, লাভ নাই, ওই গান টিকে থাকবে না। সো গানটা আগে ভালো হতে হবে। আচ্ছা, লুৎফর হাসানের কাছে একটু জিজ্ঞাসা করবো, আপনারা এই যে মিউজিক ভিডিওর বিষয়ে এই যে একটা ট্রেন্ড চলছে, এটা নিয়ে আসলে কি ভাবেন? মিউজিক ভিডিওতে আসলে এটা আপনাকে, এখন স্মার্টফোনের যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন, আপনি যদি যতই মানে পৃথিবীর সমস্ত সৃজনশীলতা দিয়ে যদি আপনি একটা অডিও বানান, সেটা তো শোনাইতে হইলে তো আপনাকে ভিডিওর আশ্রয় নিতে হবে। সেটা আপনি যদি মানে মডেল টডেল নিয়ে অভিনয় করে তারপর যদি করেন, সেটা একটা যে হইতে হবে তা না। আপনি যদি লিরিক্যাল ভিডিও বানান, তাও তো আপনাকে একটা না একটা ভিডিওর আশ্রয় নিতে হচ্ছে। যেহেতু আপনি ওই ভিডিও প্ল্যাটফর্ম যেটা সেখানে দিচ্ছেন, তাহলে আপনার যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনি সেখানে একটা গল্প কেন ক্রিয়েট করবেন না? যে গল্পটা গীতিকার ভেবেছেন গানের ভেতরে, যে গল্পটাকে সুর করে শিল্পী হিসেবে গেয়েছে, সে একটা গল্প থাকে, তো গানের প্রতিটা গানে একটা গল্প থাকে। তো সেই গল্পটাকে যদি আপনি একটু ভিজুয়াল করে দেখান, সেটার যদি সুযোগ থাকে আপনার এবং সামর্থ্য থাকে,
আমি বলছি সামর্থ্য থাকে, তাহলে দেখা মানে করুক, এটা পজিটিভ। আর যদি দেখা গেলো তার সামর্থ্য নাই, ভিডিও বানানোর সামর্থ্য নাই, তো টাকা পয়সা অনেক, একটা গান করতে এখন অনেক টাকা পয়সা লাগে, তো সেই জায়গায় যদি না থাকে তখন যে লিরিক্যাল ভিডিও করে, কিন্তু ভিডিওটা প্রয়োজন। ভিডিও ছাড়া এখন আপনি মানে শুধু অডিও প্ল্যাটফর্মে আমি গান শুনবো এর সুযোগ কম, যেমন এখন স্পটিফাই বা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে অডিও প্ল্যাটফর্ম, কিন্তু সেটা আসলে কতটা গান ছড়াবে সবার মধ্যে, এটাও তো একটা ব্যাপার। এই বিষয়ে আসলে বাকি দুজনের কাছেও আমরা শুনবো, তবে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে আপনার প্রথম যে গানটি ছিল ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, সেই সময় এই গানের যে জনপ্রিয়তা ছিল এবং এখন এই সময়ে এসে গানের জনপ্রিয়তা বা ভিউজের যেই দৌড় বা প্রতিযোগিতা রয়েছে, এই দুইটি সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দা ভিউজ তো যদি ভালো গান হয় ভিউ হয়, ভালো গানে কি শুধু ভিউ হয় না, খারাপ গানেও ভিউ হয়, কিন্তু না শোনেন, ঘুড়ি গানের কথা বলছেন তো, ঘুড়ি একটা মানে এটা অডিও ইন্ডাস্ট্রির যে গান সর্বশেষ একটা, এটা মাইলস্টোন হয়ে গেছে আর কি, একটা জেনারেশনের কাছে একটা বড় একটা মাইল ফলক এই গানটা। তো আমার ভাগ্য ভালো যে উলি আমাকে ভালোবেসে গানটা দিয়েছিল বলে আমি ওই গানের শিল্পী হিসাবে নিজেকে দাবি করতে পারছি, আমি কথা বলছি ওই বিষয় নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই সময় শুধুই অডিও ছিল, ভিডিও ছিল, সেটা টেলিভিশনে যাইতো। যেমন ঘুড়ি তুমি কার আকাশের প্রথম যে ভিডিওটা, এটা কিন্তু সব টেলিভিশনে অন এয়ার হতো। ইউটিউব আসার পর স্বাভাবিকভাবেই এই প্ল্যাটফর্মটাই হচ্ছে আপনার ভিউ নির্ভর। এখন আমি যদি আতলামি করে বলি যে না ভালো গান তো ভিউ হচ্ছে না, না, হয়তো আমার কোনো ঘাটতি আছে যে কারণে আমি ওরকম দর্শকদের কাছে পৌঁছাতে পারি নাই, যে কারণে ভিউ হচ্ছে না, কিন্তু ভিউটা জরুরি, ভিউটা লাগবে। আপনার ইউটিউবের জন্মই হয়েছে আপনার, এটা তো ভিউটা দরকার, এটা ভিউ লাগবে আপনার, আর এই ভিউয়ের যুগে থাকতে হবে। তবে আমি ভাগ্যবান যে ঘুড়ি তুমি কার আকাশেরও গান মানে ইউটিউবেও প্রচুর ভিউ, ওইটা 2.5 কোটি ভিউ হয়ে গেছে, তো মানে ভিউ লাগবে, আমি ভিউ অস্বীকার করা মানুষ না। আচ্ছা, সোমেশ্বর আলী এই বিষয় নিয়ে আসলে কি বলবেন, আপনিও কি একমত? ভিউ নিয়ে হ্যাঁ, মানে ঠিক আছে, এখন তো আসলে আমি আবার হচ্ছে একটু অন্য জায়গা থেকে ভাবতে চাই যে এটা অনেকেই ভাবে হয়তো যে গান আসলে শেষ পর্যন্ত শোনার জিনিস, মানে গানের জন্যই একটা গান আমি একবার দুইবার ভিডিও হয়তো দেখব, এরপরে আমি একটু অডিওটা নিয়েই থাকবো, মানে এরকম তো অনেকেই আছে যে সারাদিন তো আর ভিডিও দেখছে না, সে গানটাই শুনছে। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত গানের মানে গানের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে অডিওটা, ভিডিও হচ্ছে এটাকে আসলে বাড়তি একটা সাপোর্ট দেয়। আচ্ছা, আপনার প্রথম গানের ওই ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, ওটা নিয়ে শুনতে চাই। তখন একটা গানের যে জনপ্রিয়তা ছিল, দর্শকদের মাঝে নতুন একটা ভালো গান পাওয়ার যে ক্রেজটা ছিল, এখন সেই ক্রেজটা আসলে কত পরিমাণে থাকে বা ওরকম কি আপনি ফিল করেন কিনা? হ্যাঁ, সেটা 100বার, মানে এটা হচ্ছে যে ক্রিয়েটর, তার কাছে যে কোনো কিছুর মানে প্রশংসা স্তুতি বলেন বা সমালোচনা বলেন, সেটা একই রকম থাকে। এই অনুভূতিগুলো আসলে বয়সের সাথে প্রথম দিকে, মাঝের দিকে, শেষের দিকে এটা বলে কিছু নাই। তো তখন যেরকম ছিল এখনও ওই একই ফিলিংস কাজ করে, যদি কাজটার সাথে ওইভাবে সম্পৃক্ততা থাকে। এবং যে পরিবর্তিত প্ল্যাটফর্মের কথাই কিন্তু লুৎফর হাসান বলছিলেন যে স্পটিফাই এবং অনেক কিছু আসছে, এই পরিবর্তনের মাধ্যমে গান কি আসলে কিছু হারিয়েছে নাকি কিছু পেয়েছে? হ্যাঁ, কিছুটা ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রি হয়েছে আসলে। আমরা হচ্ছে ক্যাসেটের যুগ পাই নাই, যখন আমরা সিডিতে লিখতে শুরু করেছি ওই সময় সিডির যুগ আস্তে আস্তে হচ্ছে ম্রিয়মাণ হয়ে গেল। ইউটিউব আসলো, তখন আবার একটা টানাপোড়েন শুরু হলো যে ইউটিউবে নতুন করে গান হচ্ছে, তখন প্রডিউস হচ্ছিল না ওইভাবে, মানে কম হচ্ছিল, আর ভিডিওর বাজেট তখন সবাই তো ওইভাবে পারতো না। সব মিলে আমাদের সময়টা সবসময় আমাদের শুরুর সময়টা এক ধরনের টানাপোড়েন কাজ করেছে। এখনও এক ধরনের যে এখন সিনেমা, নাটক, তারপর এখন অডিও গান ওইভাবে নাই, বা ব্যক্তিকেন্দ্রিক শিল্পীরা হচ্ছে ওইভাবে গান তৈরি করছে না, খুব কমই হচ্ছে। তো সব মিলে টালমাটাল অবস্থা এখনও একই রকম আছে আমার মনে হয়। আচ্ছা, আমরা তো সিনেমার গান নিয়ে অধিকাংশ সময় কথা বলছি বা সিঙ্গেল রিলিজ নিয়ে কথা বলছি, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে নাটকেও গানের ব্যবহারটা অনেক বেড়েছে। ছোট গান বলি বা ফুল লেন্থ সং বলি, একটা নাটক গানের নামে পরিচিত হয় এমনও আছে। তো এই বিষয় নিয়ে কেমন দেখছেন? আমার বক্তব্য এরকম যে আসলে একটা সময় পর্যন্ত, মানে 2016-17 দিকে আমার কাছে কোনো কাজই ছিল না আসলে ওই অর্থে। তো ওই সময় নাটক আমাকে এক ধরনের একটা অবলম্বন ছিল, যে নাটকের গান আমার কাছে প্রচুর আসছিল তখন, বড় ছেলে থেকে শুরু করে এরপরে অনেকগুলো কাজ, মিজানুর রহমান আরিয়ানের সাথেই অনেকগুলো কাজ আমার ছিল। তো নাটক আমাকে অন্যভাবে, মানে কি বলবো, আমাকে সারভাইভ করতে দিয়েছে। সারভাইভটা টাকা পয়সার দিক দিয়ে না, মানে হচ্ছে আমার লেখার যে প্রকাশের যে একটা ব্যাপার থাকে সেটা তখন হচ্ছিল।
তো ওই ক্ষেত্রে নাটকের গানের ক্ষেত্রে আমার একটা একটা ভূমিকা হয়তো কিছুদিনের জন্য আমি রেখেছিলাম আর কি। একেবারেই তাই, সেটা আমরা দেখেছি আসলে। জাহিদ আকবর, আপনার কাছে একটু জিজ্ঞাসা করব, এই নাটকের জায়গাতে নাটকে গানের ব্যবহার এবং সেটার গ্রহণযোগ্যতা আবার ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে আমাদের বিনোদনের জগতে, সেখানে গানের ব্যবহার আমি সবগুলোকেই আসলে স্বীকার করি, মানে এবং প্রতিটা নতুনের সাথেই আমি আজ থাকার চেষ্টা করি। আমি যদি পূজার কথা বলি, পূজার কেন দূরে দূরে মানে আছো গানটা যখন ছিল তখন কিন্তু ভিডিওর যুগ ছিল, বা আমি যখন তোমার চোখে আকাশ আমার লিখেছি, বা মন পাঁজরে যখন লেখা হয়েছে তখন কিন্তু আসলে ভিডিও একটা ব্যাপার ছিল। এখন যে রিলসের জন্য গান করা হচ্ছে এটাকে আমি সাপোর্ট করি। হয়তো আমি লিখবো না রিলসের কথা মাথায় ভেবে, কিন্তু আমি এটাকে অস্বীকার করতে পারবো না আর কি। কি এই সময়টাকে আমি সবসময় সময়ের সাথে থাকতে চাই এবং চেয়েছি, এবং এর জন্য আমি বললাম নতুন যত মাধ্যম আসবে ডিজিটাল, আমি সবগুলোকে স্বীকার করি। আপনি সবগুলোকে গ্রহণ করবেন? আমি গ্রহণ করবে, এবং আমি তাদেরকে হয়তো আমি রিলসের জন্য আমি গান লিখবো না রিলসের কথা মাথায় ভেবে, কিন্তু এটাকে আমি অস্বীকার করবো না। বাঁধন সরকার, পূজার কাছে একটু জানতে চাই যে নাটকে গান গাওয়া বা সেখানে কাজ করা এক্সপিরিয়েন্সটা। নাটকের গানের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, কারণ আগে হতো কি যে আমাদের গানগুলো হয়তো ইউজ করা হতো, এখন যেমন নাটকে নতুন গান ইউজ হয় এবং নাটকের গানগুলো আলাদাভাবে কিন্তু এখন হিট হয়, এবং ফিল্মের গান যেরকম ওরকম, যে শুধু নাটকের গানগুলো আমরা আলাদাভাবে কয়েকটা গান বের হয়ে আসে। তো অবশ্যই আমার কথা হচ্ছে প্ল্যাটফর্মগুলোতে আমার কাজ যদি বের হয়ে আসে আমার কেন কাজ করতে ভালো লাগবে না। আচ্ছা, গানের যেহেতু গল্প আসছে, বাঁধন সরকার পূজা তো অনেক গান আমাদেরকে উপহার দিয়েছে, তার গানের কিছু অংশ আমরা একটু দর্শকদের নিয়ে দেখে আসতে চাই। আচ্ছা, বাহ, দারুণ একটি গান। ব্যক্তিগত জায়গা থেকে যদি একটু শুনতে চাই, আমাদের মাঝে তিনজনই আছেন যে শুধুমাত্র গান লেখা না, আপনাদের পেশার একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে সাংবাদিকতা ছিল। তো সেই জায়গায় এখন আছে কিনা আমি জানি না কে কতটুকু সম্পৃক্ত রয়েছেন, কিন্তু ছাপ তো কিছুটা আছে আপনাদের ব্যক্তি জীবনে, সেই জায়গা নিয়ে একটু শুনতে চাই লুৎফর হাসান। আমি বহুমাত্রিক পেশার সাথে ছিলাম একসময়, সাংবাদিকতাও করেছি, টেলিভিশনের প্রযোজক ছিলাম দীর্ঘ এক যুগ। এখন আমি একটা অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মে আছি, গানচিলের দায়িত্বে আছি, ওটা দেখাশোনা করি, গানচিল মিউজিকের, আর লেখালেখি করি, এবং পেশাগত জায়গা থেকেও লেখালেখিটা আমার একটা বড় জায়গা। আমি রেগুলার লেখালেখি করি, এটা আমার পেশাগত আর একটা জায়গা আর কি। এটাই, যে পেশায় থাকেন না কেন গানের সাথে সম্পৃক্ত আপনাদের একদম যতদিন গলায় সুর আছে ততদিন গাইব ইনশাআল্লাহ। জাহিদ আকবরের কাছে একটু শুনবো, এই যে ঈদকে ঘিরে আপনার গান লেখা বা ভাবনা সেগুলো তো একটু প্রভাবিত হয়, তাই ঈদের জন্য আসলে নিজে কি ভাবছেন? আমি তো সবসময় একটা কথা বলি কি, আমার আসলে শব্দের আশেপাশে থাকতে খুব ভালো লাগে, শব্দের আশেপাশে, এবং পড়তে আমার ভালো লাগে প্রচণ্ড। মানে আমার না পড়লে আমার অসুস্থ লাগে, কি আজকে একটা ভালো কবিতা পড়লাম না, ভালো একটা গল্প পড়লাম না, যেমন মানে এখানে মনে হবে বন্ধুর মানে ইয়ে করে, যেমন লুৎফর হাসানের একটা উপন্যাস আছে ফেকুয়া, এটা পড়ে আমার মনে মানে ওনার বাক্য, ওনার লেখা, ওনার বর্ণনা শুনে মনে হচ্ছে কি এই সময়ের যদি বলি কি এই যুগের সবচেয়ে যদি শক্তিশালী লেখক হয় মানে লুৎফর হাসানকে আমার মনে হচ্ছে। এবং হাসান আজিজুল হকের যে বর্ণনা বা যে গল্পভঙ্গি আমি ওর লেখার ভিতরে খুঁজে পাই। এটা কিন্তু ওকে বলেছি, আমি লিখি নাই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু ব্যক্তিগত আড্ডায় কিন্তু এটা আমি বলেছি, আমার পড়তে ভালো লাগে। আচ্ছা, লুৎফর হাসান খুব মানে মনে হলো যে অ্যাপ্রিসিয়েশনটা তার হৃদয়ে ছুঁয়ে গেল, তার অনুভূতিটা একটু জানতে চাই যে সামনাসামনি বন্ধু যে প্রশংসাটি করলো। ওরা দেখা গেলো আমার কোনো লেখা যদি ভালো না লাগে বা কোনো কাজ যদি ভালো না লাগে, সেটা কিন্তু একদম আমাকে ওলি বা ও দুজন কিন্তু বলে ফেলে যে কি করছি, কিছুই হয় নাই। তো তারা যখন আবার বলবে যে এটা এতটা ভালো লেগেছে, তখন আমার বুঝতে হবে যে এটা নিখাত, একদম খাঁটি, এতে মধ্যে কোনো প্রকার মানে মেকি ব্যাপার নাই। এই খাঁটি ব্যাপার স্বাভাবিকভাবে ইমোশনাল করে দেয় আমাকে। এই জায়গাটা কি আপনি কখনো ক্রিটিসিজমের শিকার হয়েছেন লুৎফর হাসান থেকে? হ্যাঁ, যেমন আমার কোনো লেখা ভালো না লাগলে সরাসরি ও বলেছে কি লেখাটা ভালো হয় নাই, তোর এই লেখাটা এইভাবে যদি শুরু করতি বা এইভাবে করলে ভালো হতো, মানে ভালো হলেও আবার অনেক প্রশংসা করেছে কি না আসলে এই লেখাটা ভালো বা এই গানটা ভালো লিখেছিস বা এটা বলে। কিন্তু যেমন আমার কিছু সিনেমার গান বলি, দরদ সিনেমায় আমার একটা গান তাদের ভালো লাগে নাই, অনেকেরই এত ফেমাস গান তাদের ভালো লাগেনি, বলছে কি ভালো লাগে না, আমি মেনে নিয়েছি কি আসলে হয়তো ভালো হয় না বা ভালো লিখতে পারি নাই, এটা বলে কিন্তু সবাই। যেমন আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি, যেমন আমার প্লে লিস্টে গত 2 বা 3 বছরে আগে অন্য গান ছিল, ওর লেখা একটা গান আছে ঈশ্বর, অলির লেখা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারলো না, এটা আমি
মানে সপ্তাহে 2-3 দিন শোনা হয় কিন্তু ওর গানটা। গায়ও সে নিজে গুনগুন করে। আমি গাইতে পারি না, আমি গুনগুন করে গাওয়া যে ব্যাপার, সেই গুনগুন করে গাওয়ার তালিকায় জাহিদের এই গানটা আছে। আমার ভালো লাগে এই গানটা। এইখানে আরেকটা ঘটনা অ্যাড করা যায়, মানে বলা যায় যে জাহিদের সঙ্গে নতুন করে যোগাযোগ আমার ছিল, লুথর ভাইয়ের কিছুটা বিচ্ছিন্নতা ছিল। এই ঈশ্বর গানটা আসলে হচ্ছে আরেকবার হচ্ছে বন্ধুত্বের পরিচয় বা বন্ধুত্বের যে একটা কি বলে নতুন করে একটা আমার একটা দূরত্ব ছিল লুৎফর হাসানের সাথে, আমি দীর্ঘদিন কথা বলতাম না, এটা ব্যক্তিগত ব্যাপার স্যাপার ছিল আর কি, আমি কথা বলতাম না। এই ঈশ্বর গানটাই মানে আমাদের মিলনের একটা সেতু হিসাবে কাজ করেছিল। এবং একই মুভিতে তার গান ছিল, আমারটা ছিল, সে তার গানের কথা ভুলে গিয়ে আমার গান নিয়ে আসলে বেশি উচ্ছ্বসিত ছিল। এটা আমার জন্য আমি পারতাম কিনা ওর জায়গায় এরকম করতে, এইভাবে ওর প্রতি আমার এক ধরনের নতুন করে মুগ্ধতা তৈরি হয়েছে। এটা আসলেই অসম্ভব একটা ব্যাপার যে যখন সৃজনশীল কাজগুলো, হ্যাঁ আমি ঈর্ষা করি না, কিন্তু ঈর্ষা না করলেও মানে ন্যাচারাল এটা যে একই মুভির দুইটা গান দুই রকম করে যখন শ্রোতাদের সামনে আসে, একটা একটু বেশি প্রশংসিত আর একটা প্রশংসিত, কিন্তু ওই জায়গা থেকে মানে জাহিদ একদম এই ট্যাবুটা ভেঙে দিয়েছে, মানে যে বন্ধুর গান বা বন্ধুর সাফল্যকে মেনে নেওয়া যায় সেটা প্রমাণ করেছে আর কি। বাহ, তাহলে বলা যায় যে গানের জায়গাটাই আসলে আপনাদেরকে এক করেছে আর হ্যাঁ, আমাদের আগে থেকে হয়তো সুর, কথা, গান, আড্ডা। বহু বছর আগে, আজ থেকে ধরেন 2 দশক আগে আমার সাথে জাহিদের প্রথম পরিচয় ঢাকায়। জাহিদ আমার এই শহরের প্রথম বন্ধু। তো জাহিদের সাথে আমরা আড্ডা দিতাম একসাথে, আমরা সুখ দুঃখের কথা বলতাম। তো ওই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল সেই সময় 20 বছর আগে অলির সাথে, বলছে যে এই ছেলেটা খুব মেধাবী, কথা বল। তখন আমি দেখলাম যে আসলে আমরা পরে 3 জন একসাথে আমাদের জীবন শুরু হয় আর কি। আচ্ছা, তাহলে বন্ধুত্বে ফেয়ার কম্পিটিশন হয় আসলে? হ্যাঁ হ্যাঁ, তবে ওই এই যে উৎসাহগুলো সবচেয়ে বেশি কাজে দেয়। যেমন ওলি আমাকে সবচেয়ে গালিগালাজ করে এই পৃথিবীতে, কাজ খারাপ হলে, কি করেন এগুলো আপনি, কেন করছেন, এইটা দারুণ কাজে দেয়। তো আবার কাজ ভালো হলে আবার ওলি সঙ্গে সঙ্গে ফেসবুকে শেয়ার করে। আমি যদি ঈর্ষার কথা আপনি বললেন, ঈর্ষার যদি কথা বলেন, যদি আমার কিন্তু ঈর্ষা হয় না, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যেটা করব, আমি যে শব্দটা লিখবো, যে বাক্যটা লিখবো, সেটা কিন্তু ওলি লিখতে পারবে না, বা ওলি যেটা লিখবে কিন্তু আমি লিখতে পারবো না। এ কারণে দেখা গেল শুধু এদের ক্ষেত্রে না, আমরা যারা গান লিখি বা আমি মানে সাংবাদিকতা করি, আমি যে প্রতিবেদনটা আমার মতো করে যে দৃষ্টিভঙ্গি নিয়ে লিখবো, এটা কিন্তু আপনি লিখতে পারবেন না। এর জন্য আমার কিন্তু কাউকেই কিন্তু আমার মনে হয় প্রতিযোগী মানে ঈর্ষার জায়গায় আমি রাখতে পারি না কাউকে। সেটা তো বন্ধুদের ক্ষেত্রে হয় না, কিন্তু বন্ধু ছাড়া, বন্ধু বাদে অন্য মহলে কি সেটি হয় কখনো? আমার হয়। আমি আমার সবসময় মনে হয় কি, আমি যেটা লিখবো সেটা কেউ লিখতে পারবে না, আমার ভাবনাটা অন্য কেউ লিখতে পারে, এই জন্য আমার হিংসা হয় না কাউকে। আচ্ছা, পূজার কাছে একটু জানতে চাইবো যে ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধু কারা, কাদের সাথে কাজ করে বেশি কমফোর্টেবল? ইন্ডাস্ট্রিতে মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে। আর বন্ধু বলতে আমি কাজের বাইরে ওরকম কম মিশি, কাজের বন্ধু সবাই। আচ্ছা, বন্ধুদের মধ্যে কি ঈর্ষা হয়? কাজ নিয়ে একটা ঈর্ষা তো থাকে, ভালো করার মানে তাগিদ, নট খারাপ হয়েতে, যে আমি আমার জায়গা থেকে ভালো করি, সে তার জায়গা থেকে ভালো করবে, ওই একটা ব্যাপার থাকে। এই 3 গীতিকবির গান করা হয়েছে, তো আজকে কার গান শোনাবেন আমাদের? ও মা, না তা না, 3 জনের গানই তোলা আছে। আচ্ছা, এখন একটা গেতে হবে। এখন যদি একটা গায়ে, আমি অলি ভাইয়ের গানটা গেতে চাচ্ছি। তাহসান ভাই আমার একটা গান ছিল, একটাই তুমি, সাজিদ সরকারের টিউন ছিল, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, ওই গানটা আমরা শুনছি। অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে, মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে, মুখে বলো না কে তোমার অনুভবে, আমার চোখের মাঝে তুমি যে কালো, স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো, আমি তোমাকে বেসেছি কত ভালো, ও প্রিয় তুমি আমার
এ সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ। না, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে সমস্যারলির গান গাইলেন, বাকি দুজন কি মন খারাপ করবেন নাকি একটু, আমি কিন্তু জানি না। সমস্যারলি, আমরা সমস্যারলির কাছে একটু শুনবো। এই যে গান লেখার ক্ষেত্রে বলছিলেন জাহিদ আকবর যে শব্দের আশেপাশে সব সময় থাকতে হয়, কিন্তু সেখানে শব্দ নির্বাচনের ক্ষেত্রে কিছু ব্যাপার কিন্তু থাকে, যে ভিন্ন কোনো শব্দ যেটি খুব পরিচিত না বা পরিচিত হলেও গানে সচরাচর ব্যবহৃত হয় না। যদি ঈশ্বরের কথা বলি বা বরবাদ বলি, একটি শব্দকে কেন্দ্র করে একটি গান, এই জায়গায় আসলে কোনো আর্টিস্টকে ভেবে বা এই গানগুলো লিখতে কোনোটা চ্যালেঞ্জ আছে কিনা বা ফেস করেন কিনা? না, এখন হচ্ছে শব্দ নির্বাচনের ক্ষেত্রে আসলে আপনার ভেতরে যদি না থাকে, মানে আপনার জীবনযাপন বা আপনার দীর্ঘদিনের প্রস্তুতির মধ্যে যদি না থাকে, আপনি হুট করে দারুণ কিছু বৈচিত্র্যময় কিছু লিখে ফেলবেন না, মানে এটা হয় না। হ্যাঁ, আমি যদি ফুটবল খেলা না খেলতে জানি, আমি হঠাৎ করে মাঠে নেমে গোল দেবো, এটা তো হয় না। তো লেখালেখির বিষয়টা সম্পূর্ণই মানে চর্চার বিষয় থেকেই, একটা গান যদি কেউ চর্চা করে গায়, লেখাটাও চর্চারই বিষয়। তার জীবনযাপন, লাইফস্টাইল সব কিছুর উপর এটার প্রভাব থাকতে হয়, সেটা যাপন করতে হয়। শব্দের আশেপাশে থাকা মানে হচ্ছে বই পড়া, বই সিনেমা দেখা, এই জাতীয় যত কিছু আছে ওই কর্মকাণ্ডগুলো তো আমাদের সবার মধ্যেই থাকে। এখন আমি কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করব, একই স্যাড গান সবাই লিখবে, ও লিখবে আমিও লিখব, একই রোমান্টিক সিচুয়েশনের জন্য ও লিখবে আমিও লিখব, তো এই জন্যই আলাদা হয়ে যায় যে কে কিভাবে ভাবছে। আচ্ছা, লুৎফর হাসানের কাছে একটু জিজ্ঞাসা করব, এই যে ভাবনাগুলো গান নিয়ে, এবং যে গানটি সব থেকে আলাদা হবে, আপনার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলবে, এবং সেই সাথে গানের, সিনেমার গানের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট থাকে বা নাটকের গানের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট থাকে, এই দুটো মিলতে এবং নিজের কিছু পছন্দ সেটি মিক্স করে একটি গান তৈরি করতে আপনার চ্যালেঞ্জগুলো কি হয়? আমি যেটা মনে করি যে আমাদের দেশে না, শুধু ভারতবর্ষে একটা ট্রেন্ড আছে যে বহুকাল আগের থেকেই যে সুরকাররা লালা লালা করলো, গীতিকারকে বলে যে এই সুরের উপর একটা গান লিখে দাও। ওই অভ্যাসটা আমাকে খুব বিরক্ত করে এবং খুবই ভোগায়। যদিও সমস্যার অনেকগুলো গান সুরের উপর লেখার পর হিট হয়েছে, জাহিদেরও সুরের উপর গান হিট হয়েছে, এটা একটা আমারও, আমি যে প্রীতম হাসানের সাথে যে গানগুলো করছি হিট হয়েছে সেগুলো সুরের উপরে লিখছি, কিন্তু এগুলো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আরাম পাই না। আমার কাছে মনে হয় যে এটা খুব ভোগায়। আমার যে সৃজনশীলতার যে স্বাধীনতা, এইখানে অন্য কারো মাস্তানি আমার পছন্দ হয় না। আমার মন যা চায় আমি তা লিখবো, আপনাকে দিচ্ছি। আপনি কত বড় মুন্সি হয়েছেন, সুরকার হয়েছেন, আপনি সুর করেন, কিন্তু আপনি যখন সুরকার হয়ে একটা সুরে আমাকে বেঁধে দিচ্ছেন যে এই সুরের ভেতরে এরকম মাত্রা আছে, এই মাত্রার ভেতরে আপনি শব্দ সাজান, তখন আমার নিজের খুব অস্বস্তি লাগে। একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি। আমরা কয়েকদিন আগেই কলকাতার এক বিখ্যাত সুরকার সোমেশ শৈলীকে নক দিয়েছে দুইটা গানের ব্যাপারে, গানের ট্র্যাক সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো অলি বলছে যে আমি পারছি না, আমার কেন যেন একটা লিরিক করেছিলাম, কিন্তু ওনার পছন্দ হয় না, পছন্দ হয় না, তারপরে আমি দ্বিতীয়বার ট্রাই করি নাই। উনি আবার আমাকে দিচ্ছে, আমাকে আবার নক করছে আমার জায়গা থেকে, আমাকে বলে নাই যে সে অলিকে দিচ্ছে। তো আমার কেন যেন মনে হলো যে ওইটাই কি অলিকে দিছিল। আমি দেখলাম এবং আরও 2-3বার আমাকে নক দিল। আমার কেন যেন মনে হচ্ছে যে আমি না আরাম পাচ্ছি না, আমি না করলাম। অথচ এটা কাজটা কিন্তু লোভনীয়, কারণ যে সুরকার, ওই সুরকারের সুরে অরিজিৎ সিং এর গান ভুবন বিখ্যাত, যে 4-5টা গান আছে ওনার, মানে সারা পৃথিবী বিখ্যাত, শুধু ভারতবর্ষে না। মানে সে চাইছে গান, এটা কিন্তু লোভনীয় কাজ। এটার জন্য কিন্তু অনেকে ঘাম টাম ছুটে যেত তাদের, কিন্তু আমরা কিন্তু অবলীলায় বলে দিছি যে না পারছি না, সরি হচ্ছে না, আমাকে দিয়ে হচ্ছে না। আমি যে পারবো না তা না, কিন্তু আমি আরাম পাচ্ছি না, আমার মন সায় দিচ্ছে না, হচ্ছে না। এখন এটা যে ভাবনার জায়গাটা যে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে, আমি লিখে দেবো, সুরকার সেটা সুর করবে, আমি মনে করি যে এটাতে একটা দারুণ কিছু হবে, হয়তো হতে পারে আর কি। তাহলে নিজের বৈশিষ্ট্যের বাইরে গেলে বলছেন যে কাজগুলো ছেড়ে দিতে আপনি দ্বিধাবোধ করেন না? আমি ছেড়ে দিই এখন, আগে ছাড়তাম না, আগে তো মানে কামড়ে থাকতাম কাজ, কিন্তু এখন মনে হয় যে কি হবে এটা না করলে, এটা আমার মনে হয় আর কি এখন। আচ্ছা, অনেক কথা শুনেছি আমরা, ক্রিটিসিজম শুনেছি আমরা, গঠনমূলক আলোচনা শুনেছি, কিন্তু লুৎফর হাসানের কাছে আমরা আজকে গান শুনিনি, সেটি শুনতে চাই। কি গান? কোন গান শোনাবেন আমাদের বলুন? নতুনটাই করেন নাকি? নতুন গানটাই শুনি তবে। নতুন গানটাই শুনে, হ্যাঁ, জাহিদের পরে কালকে লিখে ফেলে চাঁদ থেকে গাইতে হবে। লিখে ফেলে চাঁদ কবিতা,
ওই চোখে তাকিয়ে আমার তো লিখে ফেলে চাঁদের থেকে ওখানে লিখে ফেলেছি। প্রথম দিকে আমি আমার মতো গান, করে মুক্তাই গান। আমি আমার মতো করেই গাই, হ্যাঁ একেবারে। আমি আমার মতো গাই। গলা ছেড়ে গায়ে পাখিরা হাত দুটি বাড়ালে থেমে যাবে এই দুনিয়া, যাও যদি আড়ালে তোমায় খুঁজে পাবো আমি চোখেরই তারায়, সারা বেলা তোমায় দেখবো বলে আকাশ হয়ে যায়, আকাশ হয়ে যায়। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। জাহিদ আকবর, কি বলবেন, কেমন লাগছে গান শুনে? না, গানটা আমি তো বললাম কি এখানে আমার সবচেয়ে প্রিয় লাইন হলো কি লিখে ফেলে চাঁদ কবিতা তোমায় দেখে আর কি। মানে আমার 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 এবং এটা কিন্তু রাস্তায় পাওয়া, মানে আমি যখন রাস্তায় হাঁটছিলাম হঠাৎ করে আমার মাথার ভিতরে ও যখন আমাকে গান লেখার কথা বললো, একটা প্রেমের কবিতা, এবং বললো কি আজকে রাত্রের ভিতর দিতে হবে আর কি। তখন একটা পেশার অনুভব করছিলাম কি, এবং যেতে যেতে হঠাৎ করেই বাসায় যখন যাচ্ছিলাম তখন এই লাইনটা আমার মাথায় প্রথম আসে কি লিখে ফেলে চাঁদ কবিতা তোমায় নিয়ে। তারপরে বাকিটা আমি লিখেছি আর কি। আচ্ছা, তারপরে অসাধারণ একটি গান। অসাধারণ আসলে এটা বলা যায় না, এটা সময় বলে দেবে। এই পর্যন্ত তো অসাধারণ, ঠিক আছে। এই পর্যন্ত তো যতটুকু শুনেছি তার কণ্ঠে এবং আপনার লেখা গানের যে নির্যাসটুকু থাকে, সেই নির্যাস তো আমরা না, সকলেই আমি জানি। সবসময় একটা বলি, ওদের এই সুর নিয়ে আলাপ শুনছিলাম, আমার মনে হয় কি আমি হয়তো খুব ভালো লিখি না, কিন্তু আমার লেখার ভিতরে আমি এক লাইন হলেও কবিতা, একটা মানে মানুষ যেন বলে কি একটা কবিতা পড়লাম আর কি, একটা লাইন আমি রাখার চেষ্টা করি সবসময় গানের ভিতরে। আচ্ছা, গানে যে ভাষার ব্যবহার, বাংলা ভাষা তো আমাদের সংস্কৃতির একটি অংশ, কিন্তু এখন অনেক গানই আছে যেখানে এই ভাষার মাধুর্যটাও অনেকাংশে রক্ষা করা হয় না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার সাজেশন কি থাকবে যারা ধরনের গান লিখছে তাদের প্রতি? গান আমি সবসময় বলি কি গান লিখতে হলে প্রচুর কবিতা পড়ার দরকার আর কি। যেমন আমি বললাম নাকি আমার কবিতা না পড়লে ভালো লাগে না, কি সারাদিন একটা কবিতা বা একটা ভালো কবিতা বা ভালো একটা গদ্য আমি লেখার জন্য আসলে প্রচুর পড়ার দরকার একজন গীতিকারকে, এবং প্রচুর ভালো গান শোনার দরকার, এবং সমসাময়িক কি গান হচ্ছে এই বিষয়গুলো তার মাথায় থাকার দরকার, কি কি ধরনের গান এখন হচ্ছে আর কি। লুৎফর হাসান কিছু বলতে চান এই বিষয়ে? ও এক প্যাকেজ বলে দিছে আর কি, যে আসলে পড়া দরকার, খুব ভালো শোনা দরকার, আর এই সময় কি গান হচ্ছে সেই ট্রেন্ডি গান এদিকে খেয়াল রাখা উচিত। আসলে যে তিনটা যে ব্যাপারটা আসলে যে গান লিখতে চায়, যেটা আমাদের মধ্যে নাই, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ঘাটতি এটা। হ্যাঁ, আমি ওদের মতো এত বিনয় নিয়ে কথা বলতে পারি না, আমার একটু সমস্যা আছে। আমি সরাসরি কথা বলি, যে ওর দুজনে খুব বিনয়ের পাহাড়, দুজনেই খুব বিনয়ী কথাবার্তার ক্ষেত্রে। আমার আবার ভালো লাগে না এতটা বিনয়। নতুন পোলাপান যারা লিখতে আসছে তাদের মধ্যে ৮০% পড়াশোনা না জানা। এদেরকে যদি জিজ্ঞেস করি তোমার প্রিয় কবিকে, সে বলে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা বলতে পারে না, আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন নাম কয়েকটা পাঠ্য বইয়ে পড়ে আসা কবির নাম বলে, কিন্তু পাঠ্য বইয়ের কবিতা পড়ে এসে তো পড়ার অধ্যায় শেষ করা যায় না, ওকে বিস্তৃত পড়তে হবে, প্রচুর পড়তে হবে। ৫ জন কবির নাম বলতে পারে না, 5টা কবিতার নাম বলতে পারে না তারা লিখতে এসেছে। কেন লিখতে এসেছে আমি জানি না, লেখা উচিত না আমার মনে করি। ওলি একটা কথা বলছে যে একটা প্রস্তুতি থাকে, আমি যখন লিখতে চাইবো তখন আমার একটা প্রস্তুতি থাকবে। এই প্রস্তুতিটাই হচ্ছে যে জাহিদ যেটা বললো যে তিনটা, যে আমাকে প্রচুর পড়তে হবে, আমাকে প্রচুর শুনতে হবে, আর এই সময় কি হচ্ছে সেটা সম্পর্কে আমার ভালো দখল থাকতে হবে। এছাড়া এই যে একটা বড় প্রস্তুতি, এছাড়া কেউ যদি মনে করে যে আমি গান লিখতে এসেছি, ওকে বিদায় করে দেওয়া উচিত। সমস্যা হলে কি বলবেন? না, বিদায় করে দেওয়া উচিত? থাকুক না, বিদায় না, আসলে একটা সময় কিন্তু ও নিজেই হারায় যাবে যদি ওর ভিতরে যদি কিছু না থাকে। এটা শুধু লেখার ক্ষেত্রে না, এটা গান গাওয়ার ক্ষেত্রে, সুর করার ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা। তাকে প্রচুর শুনতে হবে, যে শুরু করে যে গান গায় তাকে প্রচুর গান শুনতে হবে, দেখবে কি কোথায় কি গান হচ্ছে, এবং গানের খবর তাকে রাখতে হবে, এবং রেওয়াজ বা চর্চা যেটা করতে হয় একজন শিল্পীর। আমার যেটা মনে হয়, এটা আমি শিল্পীরা হয়তো বিশ্বাস করে এটা, আমি যেহেতু শিল্পী না, আমার মনে হয় শিল্পীদের প্রচুর রেয়াজ করার দরকার তার গলাটা ঠিক রাখার জন্য। পূজার কাছ থেকেও কিন্তু সেই উত্তরটা আমরা একটু জানতে চাই, এবং আজকের আয়োজন থেকে আসলে আমরা গানেই বিদায় নিব। উত্তরটা একটু শুনি, তারপর আমরা গান শুনবো। এই যে গানের চর্চার ব্যাপারে, অবশ্যই গানের যে কোনো সেক্টরে, আপনি যেই সেক্টরে আছেন ওই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে,
আর গানের ব্যাপারটা তো আমার মনে হয় যে সুরটা নিজের, বা আমি যে চর্চায় না থেকে গলাতে একটা সময় হারিয়ে যাবে, থাকবে না, কিন্তু টিকে থাকে না, অনেকের গলা নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে আর আপনার ভিতরে যদি ওই ট্যালেন্টটা না থাকে একটা সময় সে হারিয়ে যাবে, মানে ভাইরাল কতবার হবে, একবার দুইবার, তো ওই ব্যাপারটা থাকে। তো ওই যে আসলে ট্যালেন্ট সে যেখানেই থাকুক খুঁজে মানে বের হয়ে আসবেই একটা না একটা সময়। ভাইরালের দৌড় যত দূর পর্যন্তই যাক না কেন সাস্টেইন করতে পারবে না, সাস্টেইন করতে পারবে না। অনেক ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। আমরা আজকে গানে গানে আয়োজন থেকে বিদায় নিব এবং জাহিদ আকবরের লেখা গানই কিন্তু পূজার কণ্ঠে আমরা আজ শুনতে চাই। অনেক ভালো লাগলো কথা বলে। আগামীতে আবারও দেখা হবে। দর্শকদের থেকে ছোট্ট করে বিদায় নিয়ে তারপর আমরা গান শুনবো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আশা করি গানে যে প্রাণের সন্ধান আছে, শব্দে যে সুরের সন্ধান, সেটি আপনাদের সকলের হৃদয়কে আরও বেশি উজ্জীবিত করবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে বিদায় নিব। কোন গানটা করব? আচ্ছা, রুমি ভাইয়ের সাথে আমার লাস্ট একটা গান ছিল, 7 জনমের ভালোবাসা, ওই গানটা 2 লাইন গাচ্ছি। মনের যত কথা আছে সব বলে দাও, এক জনমের ভালোবাসা এক জনমে দাও। মনের যত কথা আছে সব বলে দাও, 7 জনমের ভালোবাসা এক জনমে দাও। বাতাসে কান পেতে সুরের ঝরনা ছড়াও, মনের যত কথা আছে সব বলে দাও, 7 জনমের ভালোবাসা এক জনমে দাও।